আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যদিও এই প্রচণ্ড দাবদাহে ভালো থাকাটা আসলেই অনেক কষ্ট। আজকে আমি খুবই প্রাসঙ্গিক একটা ভিডিও বানানোর চেষ্টা করব। সেটা হলো যে এই প্রচণ্ড গরম বা প্রচণ্ড দাবদাহের ক্ষেত্রে আমাদের যেসব অ্যাকিউট কমপ্লিকেশন বা অ্যাকিউট সিরিয়াস ইভেন্ট তৈরি হতে পারে সেসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু নতুন তথ্য আপনারা জানতে পারবেন। আমাদের শরীরের স্বাভাবিক যে তাপমাত্রা থাকে, স্বাভাবিক তাপমাত্রা আমরা যদি ফারেনহাইটে বলি তাহলে সেটা 100 ডিগ্রির নিচে থাকে, মানে 100 ধরেন 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর যদি সেটা ধরেন আপনি সেলসিয়াসে যদি বলি তো অ্যারাউন্ড ধরুন ওইটা 36 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। এখন কোনো কারণে যদি এনভায়রনমেন্টাল টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়, ধরেন এনভায়রনমেন্টাল টেম্পারেচার আজকে বাংলাদেশের তাপমাত্রা ছিল ধরেন কিছু জায়গায় 42 ডিগ্রি, কিন্তু বডিতে ফিল হচ্ছিল নেয়ার 45-এর উপরে। এরকম যদি হয় তাহলে এই 45 ডিগ্রি টেম্পারেচার যদি হয়ে যায় তাহলে শরীর সেটাকে তো সেই তাপটাকে তো শোষণ করবে, শরীরের মধ্যে সেই তাপটা প্রবেশ করবে, তাহলে শরীরের তাপমাত্রাও অনেক বেশি বেড়ে যাবে। শরীরের তাপমাত্রা যখন এটা ফারেনহাইটে 104 ডিগ্রি অথবা সেটাকে যদি আমরা সেলসিয়াসে কনভার্ট করি 40 ডিগ্রি সেলসিয়াস, মানে 104 ডিগ্রি বা তার চেয়ে বেশি যদি বেড়ে যায়, তাহলে আমাদের শরীরের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন বা জটিলতা দেখা যায়। এই প্রচণ্ড গরমে যেসব জটিলতাগুলো দেখা যায় আমি তার একদম সিরিয়ালি আমি সিকোয়েন্স আকারে বলার চেষ্টা করি। প্রথমেই যে জিনিসটা হয় সেটা হলো সোয়েটিং বা ঘাম। যখন অনেক বেশি ঘাম হয় তাহলে কী হবে, আমরা শরীর থেকে যে আমাদের সেলের বাইরে যে পানিগুলো থাকে, যেটাকে আমরা এক্সট্রা সেলুলার ফ্লুইড বলি, এই ফ্লুইডটা আস্তে আস্তে শরীর থেকে বেরোয় যাবে। তাহলে শরীরের মধ্যে যে পানির এক্সট্রা সেলুলার ফ্লুইডের যে পানির পরিমাণ আছে এই পরিমাণের ঘাটতি দেখা দেবে। আমাদের শরীরে একজন স্বাভাবিক 70 কেজি মানুষের মধ্যে এক্সট্রা সেলুলার ফ্লুইড থাকে হলো অ্যারাউন্ড 14 বা 14 কেজির মতো। এখন এই যে 14 কেজির মতো যে 14 লিটার ধরেন, এই 14 লিটার থাকে, তার মধ্যে রক্তের মধ্যে থাকে ধরেন 3 বা 3.5 লিটার। যদি এই যে ধরেন আবার প্রচণ্ড ঘাম হয়, শরীর এই সব জায়গা থেকেই কিন্তু এক্সট্রা সেলুলার স্পেসে যে পানিগুলো থাকে এবং আমাদের রক্তের মধ্যে যে প্লাজমা থাকে, দুই জায়গা থেকে কিন্তু পানি কমে যায়। এই কমে গিয়ে শরীরের মধ্যে যে কন্ডিশনটা তৈরি হয় তাকে আমরা বলি ডিহাইড্রেশন। এটা খুব কমন টার্ম, আমরা সবাই জানি ডিহাইড্রেশন হয়। আমরা কিভাবে বুঝবো? তখন আমাদের প্রচণ্ড দুর্বল লাগে, আমাদের অনেক থার্স্টি, পানি পিপাসা বা মানে পানি খেতে ইচ্ছা করে, এরকম হয়। কিন্তু এইটা আমাদের বডি কিন্তু এই যে সোয়েটিংটা হয়, ইটস এ ওয়ান কাইন্ড অফ কুলিং মেকানিজম। কুলিং মানে কি, আমাদের শরীর থেকে গরম তাপ যে জিনিসটা আছে এটা ঘাম বা সোয়েটিংয়ের মাধ্যমে বের করে দেয়, তা আমাদের শরীরটা একটু ঠান্ডা হয়। কিন্তু ক্রমাগত যদি এই গরম আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতেই থাকে তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে যে এই থার্মোরেগুলেটরি যে মেকানিজম আছে যা দিয়ে বডি টেম্পারেচারটা মেনটেন হয়, এই থার্মোরেগুলেটরি মেকানিজমটা এক সময় আর কাজ করে না। যখন কাজ না করে তখনই দেখা গেল যে মারাত্মক ধরনের জটিলতা দেখা যায়, যেগুলোকে আমরা বিভিন্ন নামে ডাকি। যেমন প্রথম দিকে হয় হিট এক্সস্টেশন, মানে একদম খুব অসহায়ের মতো অবস্থা হয় যে এত গরম বা এত তাপমাত্রা আমি কি করব, মানে একদম নাভিশ্বাস যাকে বলে নাভিশ্বাস অবস্থা হয়ে যায়। এই নাভিশ্বাস অবস্থাটা কিছুক্ষণ চলার পরে যখন আমাদের শরীরের মধ্যে টেম্পারেচার রেগুলেটরি সিস্টেমটা টোটালি ফেল করে, কাজ করতে পারে না, তখন বডি টেম্পারেচারটা এমন একটা অবস্থা হয় যে দেখা গেল যে আপনার শরীরে তখন আর কোনো ঘাম আসে না, কারণ শরীর থেকে যা পানি বেরিয়ে যাওয়ার প্রথম দিকে সোয়েটিংয়ের স্টেজে বেরিয়ে গেছে, পরে আর বেরোনোর কিছু থাকে না। কিন্তু তখন দেখা গেল যে মানুষের এই থার্মোরেগুলেটরি মেকানিজম আর কাজ করে না, তখন মানুষ মানে কেমন যেন এলোমেলো হয়ে যায়। এলোমেলোটা কেমন, সে দেখা গেল উল্টাপাল্টা কথা বলতে পারে, অথবা সে কি বলছে আমি সেটা বুঝতে পারছি না, বা আমি যেটা বলছি সে বুঝতে পারছে না। তারপরে তার গা গুলিয়ে আসে মানে তার কেমন জানি বমি বমি ভাব আসে, অনেকে বমিও করে দিতে পারে। তারপরে শরীরে যেহেতু সোয়েটিং হয় না তখন বোঝা যায় না যে আসলে তার শরীরে কি পরিমাণ মানে হিট এক্সস্টেশনটা হয়েছে। এই কন্ডিশনটা আলটিমেটলি যেই কন্ডিশনের রূপ নেয় আমরা সবাই জানি, সেটাকে হিট স্ট্রোক বলে। হিট স্ট্রোক খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন। এই হিট স্ট্রোক মানুষ হঠাৎ করে দেখা গেল কয়েক মিনিটের মধ্যে মারা যেতে পারে। সুতরাং আপনি যদি বুঝতে পারেন যে একটা মানুষের এই প্রচণ্ড দাবদাহে, এই প্রচণ্ড গরমে যখন মানুষের এই সিরিয়াস ফ্যাটাল কন্ডিশনটা হিট স্ট্রোক হয়, এই হিট স্ট্রোকটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি খুব দ্রুত তাকে অ্যাকশন নিন। অ্যাকশন মানে কি, যে বলা হয় যে ফার্স্ট এইড ইজ দ্য বেস্ট অ্যাকশন। তারপরে আপনি পরবর্তী চিকিৎসার জন্য আপনি হসপিটাল পর্যন্ত অবশ্যই নেবেন। কিন্তু ফার্স্ট এইডটা কি, যেমন তার যদি মনে হয় যে গায়ে মোটা জামা আছে অথবা মোটা কাপড় পরা আছে, তাকে সেগুলোকে একদম ঢিলা করে বা খুলে দিবেন। তারপরে তাকে ঠান্ডা পানি দিয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করবেন, অথবা ঠান্ডা বাতাস দিয়ে
শরীর ঠান্ডা করার চেষ্টা করবেন। এতে যেটা হবে, এই কুলিংটা যখন হবে তখন তার এই হিট স্ট্রোকের যেসব সাইড সিমটমগুলো আছে সেগুলো দেখা গেল কমে আসবে, অথবা সে তার ওই যেই সিরিয়াস ইভেন্টের দিকে যাচ্ছিল সেখান থেকেও সে ব্যাক করে আসবে। এবং তার শরীরে যেহেতু প্রচণ্ড ডিহাইড্রেশন থাকে, এই কারণে তাকে খাবার যদি সে খেতে পারে অবশ্যই মুখে খাবার পানি দিবেন, আর যদি মুখে সে খেতে না পারে তাহলে তো হসপিটালে নিয়ে অবশ্যই তাকে স্যালাইন দিতে হবে। অতদূর পর্যন্ত যাওয়ার আগে তাকে লাইফ সেভিং হিসেবে আপনি তাকে যদি তার জামা কাপড়টা একটু খুলে দেন, তাকে যদি একটু ঠান্ডা বাতাসের মধ্যে রাখেন, অথবা ঠান্ডা বাতাস করেন হাত দিয়ে বা ফ্যানে, এসিতে, অথবা তাকে শরীরটাকে পানি ঢেলে অথবা বরফ কাপড়ে পেঁচিয়ে যদি আপনি বরফ শরীরে বা বগলের নিচে রেখে যদি ঠান্ডা করতে পারেন, দ্যাটস গুড। এতে যেটা হবে যে তার এই হিট স্ট্রোকটা থেকে ফিরে বা বেঁচে আসার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যাবে। এখন এই যে আমাদের শরীরের টেম্পারেচার রেগুলেটরি মেকানিজমটা ফেল করতেছে, এই ফেল করার জন্য তাহলে বডি টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই এই সব সমস্যাগুলো শুরু হয়। বাংলাদেশে এখন দেখেন আপনার সব জায়গায় টেম্পারেচার দেখেন, মানে বলা চলে যে মানে ফিলিং টেম্পারেচার মোর দ্যান 40-র উপরে সব জায়গাতেই, আর এভারেজ টেম্পারেচার সব জায়গাতেই মানে অ্যারাউন্ড ধরে নিলাম যেন 40 ডিগ্রি। সুতরাং এটা একটা ডেঞ্জারাস লেভেল অফ টেম্পারেচার। এই ডেঞ্জারাস লেভেল অফ টেম্পারেচার থেকে অবশ্যই গ্রামে এবং শহরে যারা আছেন অবশ্যই সবাইকে বেঁচে থাকতে হবে। এটার জন্য বেশ কিছু মেজার আছে, আপনি চাইলেই এই মেজারগুলো আপনি আগে থেকেই নিয়ে রাখতে পারেন। মেজারগুলোকে বিশেষ করে যারা ঢাকা শহরে জার্নি করেন অবশ্যই তারা নিজেদের সাথে পানির বোতল রাখবেন এবং সবসময় চেষ্টা করবেন একটু পর পরে পানি খাওয়ার জন্য। এটা যেটা হবে, আমাদের শরীর থেকে যে ইভাপোরেশন হয়ে অথবা আমাদের রেসপিরেশনের মাধ্যমে যে ফ্লুইডটা লস হচ্ছে সেই ফ্লুইডটা যেন আপনি সাথে সাথে রিপ্লেনিশ করে নিতে পারেন, তাহলে এই সব কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করার পসিবিলিটি একদমই কমে যাবে। 2 নম্বর হলো, আপনার কাজ বা যেখানে হোক আপনি চেষ্টা করবেন যে সব সময় একটু ঠান্ডা পরিবেশে থাকার জন্য। ঠান্ডা মানে ছায়া যেখানে আছে, যেখানে আপনার বডির টেম্পারেচারটা মানে খুব বেশি হট, মানে আপনি একদম সানে বার্ন হওয়ার মতো এরকম ইভেন্টে যদি আপনার ওই রকম কাজ থাকে সেটা আলাদা কথা, যদি না থাকে তাহলে চেষ্টা করবেন যে যথাসম্ভব ঠান্ডা প্লেসে থাকার জন্য। তারপরে আপনি যদি পারেন আপনার শরীরকে ঠান্ডা করার জন্য আপনি যদি বাসায় থাকেন আপনার গা মুছে নিতে পারেন একটু পর পরে, অথবা আপনি যদি চান এক বা একাধিকবার আপনি শাওয়ার নিতে পারেন, তাতেও আপনার শরীর কিন্তু ঠান্ডা হবে। এবং প্রয়োজনে অপ্রয়োজনে বারবারে বাইরে না যাওয়াটা, এটা হলো এই সময়ের জন্য সবচেয়ে ভালো। যদি কেউ পারেন ঘরে বসে কাজ করতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো, আর যদি সেটা না পারেন তাহলে চেষ্টা করবেন যে নিজেকে অবশ্যইভাবে সেভ করে আপনি ছাতা ব্যবহার করবেন, আপনার সাথে পানি রাখবেন এবং যথাসম্ভব ঠান্ডা প্লেসে থাকার চেষ্টা করবেন। এভাবে আপনি এই সিরিয়াস কমপ্লিকেশন থেকে বেঁচে থাকতে পারেন। আর গ্রামের দিকে যারা আছেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো বেশি হয়, বিশেষ করে যারা খেতে বা শ্রমিকের কাজ করেন অথবা যারা রিক্সা পুলার, এদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয়, কারণ তারা কন্টিনিউয়াসলি একটার পর একটা কাজ করতে থাকে, তারা না ঠিক মতো পানি খেতে পারে কিন্তু তাদের সোয়েটিং কন্টিনিউয়াস হতেই থাকে। এই ক্ষেত্রে দেখা গেল এইসব হিট স্ট্রোক, এইসব মানুষগুলো যারা মানে আউটডোর অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকেন, শ্রমিক ভাইয়েরা, রিক্সাওয়ালা ভাইয়েরা, অথবা যারা দিনমজুর অথবা খেতে কৃষক হিসেবে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি। তাদের জন্য আমার উপদেশ হলো, তাদের ক্ষেত্রে ওই একই রকম নিয়মই চেষ্টা করবেন, যদি ছাতা পারেন, ছাতা যেহেতু রাখা যায় না, মাথায় যদি একটা মাথাল দিয়ে রাখতে পারেন যেটা সরাসরি মাথায় রোদ না পড়ে সেটা রাখতে পারেন, সেটা অবশ্যই করবেন। একটু পর পরে পানি খাবেন, যেটা খুবই খুবই জরুরি, এবং চেষ্টা করবেন ছায়াযুক্ত পরিবেশে থেকে কাজ করার জন্য যদি সম্ভব হয়, বা যেখানে গাছ আছে সেখানে থেকে কাজ করার জন্য, মানে এই গরমের মধ্যে। আর যথাসম্ভব প্রচণ্ড গরম যদি হয় তাহলে কাজকে অ্যাভয়েড করতে পারলে ভালো, কিন্তু জীবন জীবিকার জন্য অবশ্যই করতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে এই ঠান্ডাময় পরিবেশে থেকে পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে কাজ করবেন। আর যেসব মা বোনেরা অথবা যেসব ছোট বাচ্চারা বাসায় থাকে, বিশেষ করে এই হিট স্ট্রোকের ক্ষেত্রে বা এই হিটের কমপ্লিকেশনগুলো কিন্তু সবচেয়ে বেশি হয় ছোট বাচ্চাদের এবং বয়স্কদের, কারণ এদের ক্ষেত্রে যে হিট রেগুলেটরি যে মেকানিজমটা আছে, মেকানিজমটা ঠিকমতো কাজ করে না। সুতরাং এই ছোটো বাচ্চা এবং বয়োবৃদ্ধ যেসব নানি, চাচি, দাদা, দাদি আছে তাদেরকে অবশ্যই ভালো করে টেক কেয়ার করতে হবে। তাদেরকে ঠান্ডা পরিবেশে রাখতে হবে, বেশি করে পানি খেতে দিতে হবে, স্যালাইন, ডাবের পানি, জুস, যেগুলো খেলে বডির মধ্যে আমাদের ফ্লুইড ইনটেক বেশি হবে সেইগুলো সবসময় করতে হবে। আর তার পাশাপাশি আপনার গা মুছে দেওয়া, গোসল করা, এবং তার পাশাপাশি যদি অনেকে পারেন
ছোটোবেলায় আমরা গ্রামে যেটা করেছিলাম বা আমি যেটা করেছিলাম অনেক সময়, সেটা হলো কি যে একটা গামলা অথবা বালতির মধ্যে পানি নিয়ে পা ভিজিয়ে রাখতাম। এটা যদি আপনি 10 মিনিট রাখেন দেখবেন আপনার পুরো শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এটা যদি আপনি মানে রেস্টে থাকেন তাহলে সেই সময় আপনি করতে পারেন। এই সব পদ্ধতিগুলো অবলম্বন করলে অবশ্যই হিট স্ট্রোক থেকে বা এই হিট ফ্লেমের যেসব কমপ্লিকেশনগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকা যেতে পারে। এই বিষয়টা নিজে জানবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যাদের এই সিরিয়াস কমপ্লিকেশনটা হয় তার কিন্তু আর ব্যাক করে আসার সম্ভাবনা খুব কম থাকে। বিশেষ করে গ্রামের দিকে দেখা গেল যে যার এই হিট স্ট্রোক হয়ে যায় তার নিশ্চয়ই পাশাপাশি বা খুব কাছাকাছি হসপিটাল থাকে না, সুতরাং তাকে ওই হসপিটাল নেওয়া পর্যন্ত দেখা গেল যে তার সিরিয়াস কোনো কমপ্লিকেশন বা একদম ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন, জীবনের জন্যই আমরা সমস্ত কাজ করি, কিন্তু আমরা জীবনকে দিয়ে যেন কাজ না করি। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন সবাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।